This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার খুন ধর্ষণের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যার অংশীদার টালা থানার তৎকালীন ওসি। না, আমরা এই কথা বলছি না। আজকে শিয়ালদা আদালতে এমনই দাবি করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও একাধিক বিস্ফোরক দাবি করেছে। তাদের তরফ থেকে দাবি করা হয়েছে পুলিশ যে প্রক্রিয়া ঘটিয়েছিল সেখানে তার মধ্যে একাধিক গাফিলতির চিহ্ন স্পষ্ট। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বহু তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকতে পারে। আজকে শুনানি শেষে অভিজিৎকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। আরজি করে চিকিৎসকের ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। প্রথম দিন থেকে এই দাবি করে আসছিলেন তিলোত্তমার বাবা মা। তাদের নিশানায় ছিল কলকাতা পুলিশ। এবার সিবিআইও সেই তথ্যই সামনে আনল। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে শনিবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। রবিবার তাঁকে শিয়ালদা কোর্টে তোলা হয়। অভিজিতের হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি, তাই বাইরে থেকে আইনজীবী আনা হয়। সওয়াল জবাবে বিস্ফোরক অভিযোগ করেন সিবিআই এর আইনজীবী। জানান, আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সেই ষড়যন্ত্রের অংশীদার অভিজিৎ মণ্ডল। অভিযুক্ত সঞ্জয় রায় ও অন্যান্যদের বাঁচানোর চেষ্টা হয়েছে। সন্দেহভাজন বলেই টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেফতার করা হয়েছে। কেন এমন বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির, তার ব্যাখ্যাও আদালতে দিয়েছেন তারা। সিবিআই এর বক্তব্য, ঘটনার দিন সকাল 10টায় খবর পেলেও অভিজিৎ অকুস্থলে আসেন 11টায়, এফআইআর হয় 11টায়। কেন এত দেরিতে এফআইআর? একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তদন্তের প্রক্রিয়া মানেননি অভিজিৎ। ওসি হিসেবে অভিজিৎ ক্রাইম সিন সঠিকভাবে ঘিরে রাখতে ব্যর্থ হয়েছেন। এতে ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট নষ্ট হয়েছে। ফলে কয়েক ঘন্টার মধ্যে বহু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট হয়ে থাকতে পারে। ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে দাবি করা হয়, কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যৌন হয়রানি হয়েছে। অনেক দেরিতে এভিডেন্স বাজেয়াপ্ত হয়েছে। ঘটনার দিন অভিজিৎ এবং সন্দীপের মধ্যে কথা হয়। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা জরুরি। তিলোত্তমার দেহের ময়নাতদন্তে কেন দেরি? কেন সন্ধ্যের পর নিয়ম বহির্ভূতভাবে ময়নাতদন্ত করা হয় তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল। রবিবার সিবিআই আদালতে জানিয়েছে, ওসি অভিজিতের জন্যই তিলোত্তমার ডেথ সার্টিফিকেট পেতে দেরি হয়েছে, যার জেরে ইনকোয়েস্ট ও ময়নাতদন্তে দেরি হয়। এই অভিযোগগুলি সামনে আসার পরই সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয় যে যেহেতু তারা মনে করছেন সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিতের নেক্সাস থাকতে পারে, তারা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে, তাই তাদের দুজনকে হেফাজতে নিয়ে মুখোমুখি জেরা করে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া দরকার। অর্থাৎ অভিযুক্তদের যারা আইনজীবী ছিল তারা কিন্তু জামিনের পক্ষে সওয়াল করেন এবং তারা বলেন যে এটি জামিনযোগ্য ধারা, তাই জামিন দেওয়া হোক। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক কিন্তু এই দুজনকেই 3 দিনের জন্য সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে। টালা থানার প্রাক্তন ওসির গ্রেফতারি নিয়ে রবিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। তার দাবি, এই গ্রেফতারি প্রমাণ করলো প্রাক্তন ওসি ক্রাইম সিনে তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছেন আর তাকে বাঁচাতে চেষ্টা করেছিল পুলিশই। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা চটি হাতে স্লোগান দিতে থাকেন কলকাতা পুলিশের বিরুদ্ধে। হয়তো মানুষ টালাকে জুতো দেখাচ্ছে, কিছুদিন অপেক্ষা করুন, টালিকেও দেখাবে। টালা দিয়ে শুরু হয়েছে, টালিতে গিয়ে শেষ হবে। ওসি নিজের ইচ্ছা কতটা করে জানি না আমি, কারণ যা চেহারা দেখলাম, তার যা চ্যাসিস দেখলাম ওসির, তাতে ওসি কতটা ষড়যন্ত্রকারী আমার জানা নাই, কিন্তু কার কথাই যে ষড়যন্ত্রটা করেছে সেটা কিন্তু জানা দরকার। সেটা সিবিআই, এখানে সুপ্রিম কোর্ট গোটা ব্যাপার দেখছে, সুতরাং সিবিআই যেটা বলে সেটা সিবিআই করছে এবং বলবে সুপ্রিম কোর্ট। এতে আমাদের বলার তো কিছু নেই। সিবিআই সূত্রে খবর, অভিজিৎকে টানা জেরা করে সেদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারীরা। আগামী মঙ্গলবার আবার অভিজিৎ মণ্ডল এবং এই সন্দীপ ঘোষ দুজনকেই তিলোত্তমা ধর্ষণ এবং হত্যা মামলায় আবার এই শিয়ালদা আদালতে তোলা হবে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেদিনও দুজনকেই সিবিআই নিজেদের হেফাজতে চাইতে পারে। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। তদন্তে গাফিলতি, তথ্য প্রমাণ লোপাট, এই অভিযোগে টালা থানার তৎকালীন ওসিকে
গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করেছে সিবিআই। এবার প্রশ্ন হলো, তাকে জিজ্ঞাসাবাদ চলছে, তার সঙ্গে নানা প্রশ্নের উত্তর তারা পাওয়ার চেষ্টা করছেন। সেই সময় জানা গিয়েছে তার সঙ্গে নাকি পুলিশ কমিশনারের একটা কথোপকথন তারা পেয়েছেন, এবং এই বিষয়টা যখনই জিজ্ঞেস করা হচ্ছে অভিজিৎ মণ্ডলকে, তিনি সপাটে এড়িয়ে যাচ্ছেন। এবার তাঁর এড়িয়ে যাওয়ার বিষয়টা এবং সিবিআই এর সেই কনভারসেশন পাওয়া, এই দুটো বিষয় এক করতে কি তাহলে এবার পুলিশ কমিশনারকে তলব করা হবে? এ প্রশ্ন জোরালো হচ্ছে। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা আতশ কাঁচে নিচে। We have not done anything wrong. I'm telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. We are responsible. We are a responsible force. ক্রাইম সিন ঘেরা, ঘটনাস্থলে বহিরাগতদের ভিড়, নমুনা সংগ্রহ, এফআইআর দায়ের কিংবা ময়নাতদন্তের প্রক্রিয়া। তিলোত্তমা তদন্তে প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে গাফিলতির হাজারো অভিযোগ তুলেছে তিলোত্তমার পরিবার থেকে আন্দোলনরত চিকিৎসকরা। শনিবার টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, টালা থানার তৎকালীন ওসি ইচ্ছাকৃতভাবে কর্তব্যে গাফিলতি করেছেন, পরোক্ষভাবে কিছু মানুষকে ভুল পথে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে বলেও মনে করছে সিবিআই। তিলোত্তমা তদন্তে 7 বার টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। সিবিআই সূত্রে খবর, ঘটনাক্রম থেকে শুরু করে তার কল রেকর্ড, অভিজিৎ মণ্ডলের বয়ানে বেশ কিছু ফাঁক রয়েছে। কল রেকর্ডে অভিজিতের সঙ্গে সন্দীপের কথোপকথনের প্রমাণ মিলেছে। কল রেকর্ডে অভিজিতের সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারেরও কথোপকথনের প্রমাণ মিলেছে বলেই সিবিআই সূত্রে দাবি। অথচ সিপির সঙ্গে কথাবার্তার প্রসঙ্গ এড়িয়ে গেছেন অভিজিৎ মণ্ডল। এছাড়াও অভিজিতের বক্তব্যের সঙ্গে অন্য সাক্ষীদের বয়ানের ফারাক রয়েছে। সিবিআই সূত্রে খবর, কল রেকর্ডে ওসির সঙ্গে পুলিশ কমিশনারের কথোপকথনের প্রমাণ মিলেছে। তাহলে কেন জিজ্ঞাসাবাদের সময় সে কথা এড়িয়ে গেলেন অভিজিৎ মণ্ডল? এর পিছনে কারণ কি? সূত্রের খবর, এখানেই সিবিআই মনে করছে। কলকাতা পুলিশের প্রধান বিনীত গোয়েল, তিলোত্তমা তদন্তে ওসির বিরুদ্ধে গাফিলতির তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের প্রধান হিসাবে বিনীত গোয়েল তার ভূমিকা অস্বীকার করতে পারেন না, কারণ বিনীত গোয়েলও ঘটনাস্থলে গিয়েছিলেন। সূত্রের খবর, তদন্তের ফাঁক ভরাট করতে তাই কলকাতার পুলিশ কমিশনারকেও জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা। সোমবার তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেবে সিবিআই। সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানি, তারপরেই কলকাতার সিপিকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। পুলিশ কমিশনার সরাসরি কোনো ওসিকে কোনো অর্ডার দেন না, এবং পুলিশ কমিশনার এরকম অর্ডার যদি দিয়ে থাকে না, সে নিজের ইচ্ছা স্বতঃপ্রণোদিত হয়ে দিতে পারে না। এবার সবাইকেই ডাকা হবে, বৃত্ত ছোট হয়েছে। কলকাতার পুলিশ কমিশনারকে কি ডাকবে সিবিআই, সেটা সময় বলবে। বিরোধীরা কিন্তু সুর চড়াচ্ছে। কোনো একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করব? যুক্তি বলছে সম্ভব নয়, এর মাথার উপরে কেউ আছে, যুক্তি বুদ্ধি চলেছে। সেজন্য আমরা বারবার বলছি অপসারণ প্রয়োজন, আমাদের সিপির অপসারণ প্রয়োজন। ডিসি সেন্ট্রাল যিনি রোজ মিথ্যে ভাষণ দিয়েছেন, ডিসি নর্থ যিনি রোজ টাকার কারবার করতে চেয়েছেন, এবং এই সবাই করেছেন যা কমিশনারের নির্দেশ। মাথা ধরে টানতে হবে। এটা একটি প্রাতিষ্ঠানিক মার্ডার, এখানে একটা ইনস্টিটিউশনাল মার্ডার, এটা প্রাতিষ্ঠানিক হত্যা। এর মধ্যে অনেক মানুষ জড়িত আছেন, এবং তদন্ত যত এগোবে তত আরো নাম এর সাথে জুড়তে থাকবে। প্রথম কলকাতা পুলিশ কমিশনারকে তাড়ানো উচিত। এর আগে প্রসেনবাবুকে তাড়ানো হয়েছিল রিজিওনাল কাণ্ডে। কোন কারণ তাকে রেখে দেওয়া হয়েছে? ইতিমধ্যেই কয়েক দফায় ডিসি ডিডি স্পেশাল বিদিত রাজ বুন্দেশ ও ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কারণ থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অফিসার হিসাবে প্রথম ঘটনাস্থলে তাঁরাই পৌঁছন। ঘটনাক্রম থেকে থানার অফিসারদের কি ভূমিকা ছিল, কিভাবে তদন্ত করে পুলিশ, সেটাই এখন জানতে চাইছে সিবিআই। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর কাণ্ডে একেবারে প্রথম থেকে বারবার বিতর্কে জড়িয়েছে পুলিশ। টালা থানার তৎকালীন ওসিকে গ্রেপ্তার করার পর সেই বিতর্কের আগুনে ঘি পড়ে। সিজিও কমপ্লেক্স থেকে তাকে যখন সিবিআই নিয়ে যাচ্ছে, তখন তাকে দেখে রীতিমতন জুতো দেখায় আমজনতা। আর ঠিক এই অবস্থায় মনোবল বাড়াতে
ওসির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশের একটা অংশ। কিভাবে পাশে দাঁড়ানো যাবে তা নাকি ঠিক হয়েছে একটি বৈঠকে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রেসক্রিপশনে কি কাজ হবে? তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় গ্রেপ্তার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কলকাতা পুলিশের আধিকারিকের বিরুদ্ধে প্রমাণ লোপাটের মতন গুরুতর অভিযোগ তুলেছে সিবিআই। ধৃত অভিজিৎকে সিজিও থেকে বার করার সময় জুতো দেখায় জনতা, পরে আদালত থেকে বের করার সময়ও একই ছবি। শুধু অভিজিৎ নয়, জনতার বিক্ষোভের মুখে অন্য পুলিশ কর্মীরাও। রবিবার করুণাময়ীতে মিছিল থেকে স্লোগান তোলেন মহিলারা। অথচ এই মিছিলেই জুনিয়র ডাক্তারদের জড়িয়ে ধরে বুকে বল জুগিয়েছেন সাধারণ মানুষ। একই মিছিলে দুই রূপ, ডাক্তারদের আশীর্বাদ, পুলিশকে বিদ্রুপ। তিলোত্তমা তদন্তের গোড়া থেকেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। আরজি করে হামলা ঠেকাতে না পারা, সিথির মোড়ে মদ্যপ সিভিক ভলেন্টিয়ারকে ছেড়ে দেওয়া, বারাসাতে প্রতিবাদীদের পুলিশ মারধর এবং খুনের চেষ্টার মতন কড়া ধারা দেওয়া, সব মিলিয়ে জনমানুষে ব্যাপক প্রতিক্রিয়া। এই অবস্থায় টালা থানার প্রাক্তন ওসির গ্রেপ্তারি ঘটনায় আরও বিড়ম্বনায় পুলিশ। রবিবার দিন শীর্ষ পুলিশ আধিকারিকদের সামনে কয়েকজন প্রাক্তন পুলিশ কর্তা থেকে শুরু করে এই মুহূর্তে কর্মরত একাধিক পুলিশ আধিকারিক তারা ক্ষোভ প্রকাশ করে জানান এই ঘটনার পরে তাদের সামাজিক সম্মান মাটিতে লুটোচ্ছে, বারবার তারা রাস্তায় ঘাটে আক্রান্ত হচ্ছেন। তাই ইমেজ বাঁচাতে গ্রেপ্তারের প্রতিবাদে একজোট কলকাতা পুলিশের একদল কর্মী। কর্মরত পুলিশ কর্মী এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের একটি বৈঠকে ঠিক হয়েছে অভিজিৎ মণ্ডলের হয়ে আইনি লড়াইয়ের জন্য তহবিল তৈরি করার পরিকল্পনা। প্রতি হাজিরার দিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে অন্য আধিকারিকরা থাকবেন। অভিজিতের মনোবলে যাতে ঘাটতি না হয় তাই এই পরিকল্পনা। অভিজিতের পরিবারকে সাহায্য করা ও নিরাপত্তা দেওয়া, মিডিয়া সেল তৈরি করে অভিজিৎকে নির্দোষ বলে যাওয়া। মানুষের মনে কলকাতা পুলিশ সম্পর্কে যে ধারণা তৈরি হচ্ছে সেই নেতিবাচক ধারণা বদলানোর জন্য সোশ্যাল মিডিয়াতেও প্রচারের কথা ভাবছেন কলকাতা পুলিশের এই নিচু তলার আধিকারিকরা। ক্যামেরায় সমরের সঙ্গে সিজার, TV9 বাংলা। গোড়া থেকেই তদন্ত নিয়ে বহু প্রশ্ন। এতদিনের গ্রেপ্তার টালা থানার প্রাক্তন ওসি। আচ্ছা, এই গোটা কাণ্ডে কি ছিল তার ভূমিকা? কলকাতা পুলিশ কি তিলোত্তমার ময়নাতদন্তের ক্ষেত্রে তাড়াহুড়ো করেছিল? টালা থানা নিয়ম না মেনেই কি তাড়াহুড়ো করেছিল? দেখুন, এই সমস্ত প্রশ্ন উঠে এসেছে কলকাতা পুলিশের দেওয়া একটি চিঠিতে। তাতে নাকি স্বাস্থ্য দপ্তরের দেওয়া নির্দেশিকা অমান্য করারও অভিযোগ সামনে এসেছে। হ্যাঁ, দেখুন TV9 বাংলার একটি স্পেশাল রিপোর্ট। সোমবারই সুপ্রিম কোর্টে তিলোত্তমার ময়নাতদন্তে তাড়াহুড়োর অভিযোগ করেছিলেন আইনজীবী ফিরোজ এডুলজি। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলে এডুলজি বলেন, উদ্দেশ্যই ছিল মৃতদেহ তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। আইনজীবীর অভিযোগে কি মান্যতা দিয়ে দিল কলকাতা পুলিশের একটি চিঠি? মঙ্গলবার টালা থানা পুলিশের একটি চিঠি সামনে এসেছে। 4টের পর ময়নাতদন্ত করাতে চেয়ে আরজি করের ফরেন্সিক বিভাগকে চিঠি টালা থানার এক সাব ইন্সপেক্টরের। চিঠিতে বলা হয়েছে জরুরি বিষয়, স্পেশাল ইস্যু, কিন্তু স্পেশাল ইস্যুটা ঠিক কি তা স্পষ্টই করা হয়নি চিঠিতে। আইন বিশেষজ্ঞদের দাবি, স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অমান্য করেছে পুলিশ। নিয়ম অনুযায়ী বিকেল 4টের পর ময়নাতদন্ত করাতে হলে ডেপুটি কমিশনার বা এসপি পদমর্যাদার পুলিশকে অনুরোধ করতে হবে। হাসপাতালের প্রিন্সিপাল বা সুপারকে সেই অনুরোধে শিলমোহর দিতে হবে। তিলোত্তমার ময়নাতদন্তের ক্ষেত্রে কি হয়েছে? চিঠি লিখেছেন নিচুতলার পুলিশ কর্মী, টালা থানার এক সাব ইন্সপেক্টর। চিঠি পাঠানো হয়েছে সরাসরি ফরেন্সিক বিভাগে। 3টে প্রশ্ন উঠছে। 1, সাব ইন্সপেক্টর কেন চিঠি লিখলেন? 2, প্রিন্সিপাল বা সুপারকে এড়িয়ে কেন সরাসরি ফরেন্সিক বিভাগে চিঠি? 3, সাব ইন্সপেক্টরের চিঠি পেয়েই কেন ময়নাতদন্তে রাজি হয়ে গেল ফরেন্সিক বিভাগ? আরও আশ্চর্যের, ফরেন্সিক বিভাগের প্রধানকে উদ্দেশ্য করে লেখা চিঠি, অথচ ঘটনার দিন প্রিন্সিপালের সঙ্গে প্রধানের কথাই হয়নি। তাহলে অনুমতি দিল কে? বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী কি বলেছিলেন শুনুন। পোস্টমর্টমে যাননি? না। বিভাগীয় প্রধান হিসেবে অধ্যক্ষ আপনাকে ডাকেননি? না না না। কাদেরকে ডেকেছেন? না না না, বাইরের টিম গঠন করেছিল ওটা কমিটি গঠন করে দিয়েছিল, তাদের দেখেছি।
ময়নাতদন্তকারী টিমের এক সদস্যের টালা থানাকে দেওয়া একটি চিঠিও সামনে এসেছে। প্রসঙ্গত, ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন ওঠায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে সিবিআই। ময়নাতদন্তকারী 3 চিকিৎসককে চিঠি ধরিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অত্যন্ত অসঙ্গতি প্রত্যেকটা পদক্ষেপে, মানে এই যে তদন্তের প্রত্যেকটা পদে অসংখ্য অসঙ্গতি আছে। পুরো যে ঘটনাটা হয়েছে রেপ অ্যান্ড মার্ডার, তাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই আপ্রাণ চেষ্টা করে চলেছে। পুরোটাই তো সিপির নির্দেশে হয়েছে। তাই জন্য আমরা আজকেও সিপির পদত্যাগের জন্য দাবি করছি, যাতে এই রাজ্য একটু পরিষ্কার হোক। আর জি করেই কেন করতে হলো, তড়িঘড়ি তখনই কেন করতে হলো, বডি কেন সেরাতেই পুড়িয়ে দিতে হলো? তার বাবা মাকে যেন শেষ বেলার মতো তাকে রাখা গেল না। এবং তার বাবা মার স্পষ্ট নির্দেশ ছিল, যেটা আমরা জানতে পারছি, যে বডিটা যাতে প্রিজার্ভ করা হয়। কেন গেলে না? এইসব সবকিছুই কিন্তু ফেক সিন্ডিকেটের সাথে জড়িত বলে আমরা মনে করছি। যা অভিযোগ উঠছে, সব প্রশ্নের জবাব দেওয়া কি আদৌ সহজ হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ তো আগেই গ্রেফতার হয়েছে, আর এবার সেখানেই অ্যাড হলো তিলোত্তমায় খুন ও ধর্ষণ, একজনের সঙ্গে আরেকজন। অর্থাৎ আমরা দেখতে পেলাম প্রাক্তন ওসি এবং সন্দীপ ঘোষ, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে কি তথ্য প্রমাণ লোপাট? আচ্ছা, তথ্য প্রমাণ লোপাটে সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল? কারণ ভুললে চলবে না, এই ঘটনা ঘটার ঠিক কিছু ঘন্টার মধ্যেই কিন্তু সেমিনার হল লাগোয়া ঘর ভাঙা হয়েছিল। আচ্ছা, আপনি কি জানেন সেই ঘর ভাঙার নির্দেশ কে দিয়েছিল? 9 আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয় তিলোত্তমার মৃতদেহ। এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় সেমিনার রুমে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। 13 আগস্ট বেলা করাতেই আরজিকর চত্বরে আবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর ছড়ায় সেমিনার হলের ঠিক পাশের একটি ঘর ভেঙে ফেলা হচ্ছে। অভিযোগ ওঠে তথ্য প্রমাণ লোপাট করতেই তড়িঘড়ি ভাঙাভাঙি চলছে সেমিনার হল চত্বরে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দেয়, ওই সেমিনার রুমের উল্টো দিকে বিশ্রাম কক্ষ তৈরির কাজ শুরু হয়েছে, সেই জন্যই ঘরের দেওয়াল ভাঙা হয়েছে। আন্দোলনকারীরা পাল্টা প্রশ্ন তোলেন, এখনই কেন বিশ্রাম কক্ষ তৈরি করার প্রয়োজন পড়ল? কার নির্দেশে ভাঙা হচ্ছিল সেমিনার রুম চত্বর? বারবার এই প্রশ্ন করেও কোনো সদুত্তর মেলেনি প্রশাসনের কাছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। খোঁজ করতে করতে আমরা পেয়েছি এক চাঞ্চল্যকর নথি। TV9-এর হাতে থাকা নথি বলছে, 10 আগস্ট আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ভাঙাভাঙির লিখিত নির্দেশ দেন। পূর্ত দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন। চিকিৎসকদের অন ডিউটি রুম, শৌচাগার ভেঙে সংস্কারের নির্দেশ দেন। নির্দেশনামায় সই করেন সন্দীপ ঘোষ। নথির বয়ান অনুযায়ী আরজিকরের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে বোর্ডরুমে বৈঠক হয়। স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে। হাতে লেখা সংস্কারের অর্ডারের প্রতিলিপি TV9 বাংলার হাতে। চেস্ট মেডিসিন বিভাগ থেকে ঘুরে দেখে অর্ডার নেওয়া হয় কি কি সংস্কার করা হবে। অর্ডারে বিমল পালের নাম, নিচে প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর সই। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিরোধীরা প্রশ্ন তুলছেন যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে ভাঙাভাঙির সিদ্ধান্ত হলো, তাহলে কি একেবারে সর্বোচ্চ স্তর থেকে এই পরিকল্পনা করা হয়েছিল? এই প্রশ্নের মুখে পড়ে স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তা TV9-এর হাতে নথি তুলে দিয়ে জানিয়েছেন, সার্বিক সংস্কারের বিষয়টি প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের বোর্ডরুমে আলোচনা হয়েছিল। সেই সিদ্ধান্তকে হাতিয়ার করে সন্দীপ ঘোষ চেস্ট মেডিসিন ভেঙে ফেলার তড়িঘড়ি খসড়া তৈরি করে ফেলেছিলেন এবং সেই খসড়ায় কোনো ছাপানো কোনো নির্দেশ নয়, একটা সাদা কাগজে হাতের লেখায় 1, 2, 3, 4 করে ক্রাইম সিনের কোন কোন অংশ ভেঙে ফেলতে হবে তার রূপরেখা তৈরি হয়েছিল। যে নির্দেশিকায় বিভাগীয় প্রধান, তৎকালীন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর সই রয়েছে, সিভিল পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়ার বিমল পালের সই রয়েছে, পিজিটি ইন্টার্নদের। প্রশ্ন উঠছে, কেন সই করলেন তারা? কার নির্দেশে সই করলেন তারা? এইভাবে সেমিনার কক্ষ ভেঙে ফেলার বিষয়টি স্বাস্থ্য ভবনকে আড়াল করা হয়েছিল বলে স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা দাবি করছেন। তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল? আর এসব প্রশ্নের উত্তর পেতেই অরুণাভ দত্ত চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে অরুণাভ দত্ত চৌধুরী ফোন কেটে দেন। আরজিকরে ভাঙাভাঙির ঘটনায় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ফের সরব চিকিৎসক মহলের একাংশ।
আমরা প্রথম থেকে দাবি করে এসেছিলাম যে এটা হচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তরের যা কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষ তাদের যৌথ সিদ্ধান্ত এবং সরাসরি হচ্ছে যে তাদের নির্দেশেই এই যেটা কাজটা করা হয়েছে। এটা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, আজকে নথি সামনে চলে এসছে। স্বাস্থ্য ভবন থেকে কিন্তু এইরকম পার্টিকুলার নির্দেশিকা কখনো আসে না যে এই জায়গাটা ভাঙো ওই জায়গাটা গড়ো। সুতরাং ওভারঅল একটা পারমিশনের জন্য আমরা চাওয়া হয়, সেখানে গো হেড বলা হয় স্বাস্থ্য ভবনে, কিন্তু কোন সেমিনার রুমটা আগে ভেঙে দেওয়া হবে অত তাড়াতাড়ি পরের দিনই, এ ধরনের নির্দেশ আমার মনে হয় প্রিন্সিপালই দিয়েছে। প্রশ্ন উঠছে, স্বতঃপ্রণোদিত হয়েই কি স্বাস্থ্য সচিব ডিএমইর এই সিদ্ধান্ত, নাকি বাইরে থেকে আরো বড় প্রভাবশালীদের চাপ? ভাঙাভাঙির কারণে ধর্ষণ খুন মামলায় তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা কি থাকছে না? সুপ্রিম কোর্টে সিবিআই ইতিমধ্যেই অভিযোগ করেছে যে তারা তদন্তের ভার হাতে নেওয়ার আগেই অকুস্থলে পরিবর্তন ঘটানো হয়েছে। তার জেরে কি আড়ালেই থেকে যাবে তিলোত্তমা কাণ্ডের আসল অপরাধীরা? প্রশ্নটা থাকছেই। সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার খুন এবং ধর্ষণের পর বারবার প্রমাণ লোপাট করার অভিযোগ, প্রমাণ লোপাটের নানা তথ্য আপনাদের দেখিয়েছে TV9 বাংলা। তিলোত্তমার পরিণতির খবর হাসপাতাল কর্তৃপক্ষ পায় সকাল 9:45, কিন্তু পুলিশে খবর যায় সকাল 10:10। তাহলে মাঝের এই 25 মিনিট কেন নষ্ট করা হলো? কেন পুলিশকে খবর দিতে 25 মিনিট দেরি করা হলো? কোথাও কি একটা সময় নষ্ট করার চক্রান্ত বা পরিকল্পনা হচ্ছিল? এই উত্তরই এখন খুঁজছে সিবিআই। ক্ষোভ বিক্ষোভ আন্দোলন চলছে, কিন্তু ধোঁয়াশা কাটছে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি, আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক কেস করে, বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। ফর ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে, একদমই সম্ভব নয়। কলকাতা পুলিশ বারবার থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10। এখানে বড় প্রশ্ন উঠে আসছে। ঘটনার দিন সকাল 9:45 খবর পান এমএসভিপি, তাহলে কেন পুলিশ 10:10 তিলোত্তমার মৃত্যুর খবর পেল? আরজি করে তো পুলিশ পোস্ট রয়েছে, কেন পুলিশকে খবর দিতে 25 মিনিট লেগে গেল? পুলিশকে জানাতে কেন 25 মিনিট লাগলো হাসপাতাল কর্তৃপক্ষের? প্রশ্ন উঠছে কারণ শুক্রবার লালবাজার থেকে ডিসি সেন্ট্রাল জানিয়েছেন 10:10 যখন বলা হয়েছে ওখান থেকে 2 মিনিট বড়জোর লাগে নিচে থেকে ওপরে যেতে। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছে। লালবাজারই বলছে হাসপাতালের আউটপোস্ট থেকে অকুস্থলে পৌঁছতে পুলিশের 2 মিনিট লাগে, তাহলে কেন সেই পুলিশকে খবর দিতে 25 মিনিট সময় নিল হাসপাতাল কর্তৃপক্ষ? ঘটনার দিন সকাল 9:45 খবর পান এমএসভিপি। প্রশ্ন হলো এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ কখন ফোন করেছিলেন? এই 25 মিনিটের মধ্যে এমএসভিপি আর কাকে কাকে ফোন করেছিলেন? যারা যারা ফোন পেয়েছিলেন তারা আবার কাকে ফোন করেছিলেন? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ইন্টার্ন হাউস স্টাফরা জানিয়েছেন সকাল 9:30 থেকে 10টার মধ্যে তাদের কাছে ফোন চলে এসেছিল, জানানো হয়েছিল পিজিটি ছাত্রী ধর্ষণ খুন হয়েছেন এবং সেই মোতাবেক তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরা খবর পেয়ে যান, অথচ পুলিশের কাছে খবর যেতে লাগে 25 মিনিট। পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার এবং এর সঙ্গে প্রত্যক্ষভাবে যারা জড়িত এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে আড়াল করবার প্রচেষ্টা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আরজি করের প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। তাই প্রশ্ন উঠছে ঠিক কি হয়েছিল এই 25 মিনিট? 25 মিনিটে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি তো? পুরো টাইমলাইন নিয়ে এমন ধোঁয়াশা করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে কোনোভাবে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যদি চেষ্টাও করে
সদ উদ্দেশ্য নিয়ে প্রকৃত অপরাধীদের বের করবার এবং প্রকৃত ঘটনার যে রহস্য সেটা উন্মোচন করবার, তাহলে সেটা পারবে না। বিশেষজ্ঞদের মতে রহস্যময় এই 25 মিনিটে তিলোত্তমা ধর্ষণ খুনে তদন্তের অনেক অজানা রহস্যই লুকিয়ে থাকতে পারে। ক্যামেরার সমরের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। মেডিকেল কলেজগুলোতে কি চলছে বলুন তো? থ্রেট কালচার নিয়ে উত্তাল বাংলার স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা। কলেজে কলেজে থ্রেট সিন্ডিকেট, আর তার মধ্যে অন্যতম কোচবিহারের MJN মেডিকেল কলেজ। সেখানে কি কি বিষয় সামনে এসেছে? ভয় দেখিয়ে কোথাও নাম্বার বাড়াতে চাপ দেওয়া হোক, বা বিভিন্ন কর্মীদেরকে হুমকি ধমক, এই সমস্ত তো রয়েছে। তার পাশাপাশি নিয়ম নীতির তোয়াক্কা না করে নীল বাতির গাড়িতে চড়া। অভিযোগের তালিকাটা কিন্তু বেশ লম্বা। কোচবিহারের MJN মেডিকেল কলেজ, এখানেও নাকি থ্রেট সিন্ডিকেট চালাতেন সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠরা। সন্দীপ, অভিক, বিরূপাক্ষের প্রতিনিধি হিসেবে এখানে নাকি ছিলেন ফাইনাল ইয়ারের ছাত্র সুস্মিত রায়। দাপট এতটাই যে গাড়িতে নীলবাতি লাগিয়ে ঘুরতেন। 4টি বিষয়ে অনার্স তার, কিন্তু MJN মেডিকেল কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডলের সন্দেহ 4টি বিষয়ে অনার্স পাওয়ার মতো পড়ুয়া সুস্মিত নন। আমি ওই ছেলেটিকে যতটা জানি, সে 4টি অনার্স পাওয়ার ছিল না। ছাত্রকে নিয়ে প্রিন্সিপাল নিজেই আত্মবিশ্বাসী নন। গোলমাল যে আছে সেটা এই নথিগুলোই প্রমাণ করে। প্রাপ্ত নম্বর কেটে প্রতি ক্ষেত্রে নম্বর বাড়িয়ে বসানো হয়েছে। নম্বর বাড়াতে কি কেউ চাপ দিয়েছে? সেই বিষয়ে কেউ সরাসরি মুখ খুলতে না চাইলেও আড়ালে আবডালে শোনা যাচ্ছে কলকাতা থেকে ফোন যেত নম্বর বাড়াতে। তবে এই সুস্মিত একাই কীর্তিমান নন, আছেন আরও একজন, দেওয়ানহাটার BMOH দীপায়ন বসু। কাজ তার দেওয়ানহাটায়, কিন্তু বেশিরভাগ সময় তাকে নাকি পাওয়া যেত MJN মেডিকেল কলেজে। প্রিন্সিপাল বলছেন দীপায়নকে হুমকি দিতে তিনি নিজে দেখেছেন। একবার সরাসরি আমার সামনে আমি তাকে আমার এক স্টাফকে থ্রেট করতে দেখেছিলাম, থ্রেট করেছিল আর কি আমার সামনে। তারপর থেকে আমি ওকে বলে দিয়েছিলাম যে আমার সঙ্গে কোনো রকম অফিসিয়াল কোনো কাজ ছাড়া আমার সঙ্গে যেন মিট না করে। শুনেছিলাম অনেকের কাছে যে আমি যতক্ষণ না আমাকে ট্রান্সফার করতে পারছি ও নাকি ঢুকবে না এখানে, এরকম শুনেছিলাম, বাকিটা জানি না। বিরূপাক্ষ ঘনিষ্ঠ দীপায়ন যদিও বিরূপাক্ষকে চিনতেই পারলেন না, তবে ছবি যে অন্য কথা বলছে। সত্যি কথা বলতে কি মাথায় ঢুকছে না, এটা থ্রেট সিন্ডিকেট কি, এরকম কি বিষয় আছে। না, যোগাযোগ নেই, সেরকমভাবে যোগাযোগ নেই। এরকম কোনো যোগাযোগ নেই। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অভিযুক্ত ছাত্র সুস্মিত রায়ের সঙ্গেও, কিন্তু তিনি ফোনটাই ধরলেন না। অভিযোগ আর অভিযোগ। আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকে রাজ্যের সব প্রান্ত থেকেই স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে উঠে আসছে একের পর এক অভিযোগ। স্বাস্থ্য শিক্ষার গোড়ায় কি তাহলে বড় গলদের রসনী সংকেত? কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। ক্লাস না করেই টপার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সম্পর্কে এই ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে। গোল্ড মেডেল পেতে হবে? না, তার জন্য পড়াশোনা করতে হবে না, ওই সিন্ডিকেটের হাত মাথায় থাকলেই চলবে। এমনই বিস্ফোরক অভিযোগ করছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যাপকরা। আর এক্ষেত্রেই সামনে আসছে এক বড় প্রভাবশালী পুত্রের নাম। আরজিকর কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় চরম অরাজকতার ছবি সামনে আসছে। যে মেডিকেল কলেজগুলির বিরুদ্ধে অভিযোগ উঠছে তার মধ্যে অন্যতম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সেখানে রকমারি দুর্নীতি, থ্রেট কালচার, নম্বর জালিয়াতির মতো মারাত্মক অভিযোগ উঠছে। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি এবার সরব কলেজের অধ্যাপকরাও। সিন্ডিকেটের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের তোলা অভিযোগে যেন শিলমোহর দিলেন মাইক্রোবায়োলজির বিভাগীয় প্রধান। উত্তরবঙ্গ লবি বলে যে বিশেষ গোষ্ঠীর কথা বারবার সামনে আসছে, সেই গোষ্ঠীর অন্যতম মুখ ডাক্তার সুশান্ত রায়ের ছেলে সৌত্রিক রায়ের ডিগ্রি নিয়ে প্রশ্ন তুললেন বিভাগীয় প্রধান। দিনের পর দিন ক্লাস না করে কিভাবে গোল্ড মেডেল পেয়ে টপার হলেন সৌত্রিক, প্রশ্ন তাঁরই শিক্ষকের। সুশান্ত রায়ের ছেলে সৌত্রিক রায়, তাকে গোল্ড মেডেল দেওয়ার জন্য নর্থ বেঙ্গলে উড়ে এসেছিল আমাদের এই চোর ভিসি, যে ছেলেটা কোনো ক্লাস করে না সবাই জানে, সেই ছেলেটা আজকে অনার্স পেল। শুধু অনার্স না, রেকর্ড মার্ক পেল। এটা কখনো ভাবা যায়? দিন কয়েক আগেই সুশান্ত রায় তার ছেলের ডিগ্রি নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছিলেন, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যাপকরা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলছেন। তাঁরা বলছেন, পরীক্ষায় কম নম্বর পেয়ে খাতা রিভিউ করতে চান এক ছাত্র। অভিযোগ, পরীক্ষককে অন্ধকারে রেখে খাতা না চেয়েই রিভিউয়ে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়। প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করা ছাত্রকেও পাশ করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ সুরিতা পাল উপাচার্য থাকাকালীন এই সব কাণ্ড ঘটেছে। ওর বন্ধুরা বলছে যে ও ইউনিভার্সিটিতে রিভিউ করেছিল, ও পাশ করে গেছে রিভিউতে। খাতা আমার কাছে, খাতা এখনো আমার কাছে। খাতাটা ডিবেটেবল বলে আমি সিলগালা করে আমার একটা গুপ্ত জায়গায় সুন্দর করে
জিনিসটাকে সেভ করে রাখা আছে। কোভিড পরবর্তী সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়। অধ্যাপকরা বলছেন খাতায় ভুল থাকলে তাঁরা বোঝেন কোনো অসৎ উপায় ছাড়াই পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন ওই পড়ুয়া, কিন্তু অধিকাংশ খাতায় দাড়ি কমা সহ হুবহু একই লেখা থাকে। সেই সব পড়ুয়া অসৎ উপায়ে পরীক্ষা দিয়েছেন বলে সন্দেহ পরীক্ষকদের। মানে খাতাগুলো সবারই উত্তর মোটামুটি একই লেখা থাকে, তো সেই খাতাগুলো দেখে এতটা ঠিক হওয়াটা একটু সন্দেহজনক লাগে। যে খাতাটায় দেখি যে একটু দুটো হলেও ভুল রয়েছে, তখন বুঝতে পারি যে এরা খাতাটা মানে নিজেরা লিখেছে। এই পরিস্থিতির জন্য প্রকৃত পাশ করা ডাক্তারদের এখন সন্দেহের মুখে পড়তে হচ্ছে। সমস্যা হচ্ছে চাকরি পেতেও। যারা অযোগ্য, মানে তারা শুধু একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত আছে বলে তারা অনার্স মার্কসটা পাচ্ছে। যারা আসছে তাদের কোয়ালিটি অফ স্টুডেন্টস আর পুয়ার, কিন্তু তারা বেশি কিছু জানেও না, কিন্তু তাদের জিনিস হচ্ছে তারা মার্কসটা বিশাল নিয়ে আসছে। অধ্যাপকদের কথায় স্পষ্ট, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরীক্ষা ব্যবস্থায় ঘুণ ধরে গেছে। এই সিস্টেম থেকে বেরোনো চিকিৎসকদের ওপর ভরসা তৈরি হবে কি করে? মনে তো প্রশ্ন উঠবেই, টুকে পাশ করে ডাক্তারি করতে আসেনি তো। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাই আশঙ্কায় চিকিৎসক মহল। সামগ্রিকভাবে এই স্বাস্থ্য শিক্ষার পরিস্থিতিটা ঠিক কেমন তা নিয়ে প্রশ্ন তুলছেন ডাক্তারদের একটা বড় অংশ। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। দেখুন, আরজি করের চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেছে। আর এর মধ্যেই খবর আসছে পূর্ব মেদিনীপুর থেকে। ভগবানপুর এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ঢুকে এক ডাক্তারকে কিল, ঘুষি, চড় মারার ভিডিও ভাইরাল। কিন্তু কেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারকে মারধর করলেন রোগীর আত্মীয়রা? অভিযোগ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক্সরে মেশিন খারাপ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি এক্সরে মেশিন খারাপ হয়, চিকিৎসকরা অন্তত এই প্রশ্ন তুলছেন, কেন ডাক্তারকে মারধর? কেন প্রশ্ন করা হবে না স্বাস্থ্য প্রশাসনকে? সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বেধড়ক মার খাচ্ছেন ডাক্তার, মারছেন রোগীর পরিবারের সদস্যরা। এই ছবি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের স্বাস্থ্যকেন্দ্রের। অন ডিউটি এক চিকিৎসকের ধর্ষণ খুনে যখন উত্তাল রাজ্য, তখন স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই ডাক্তারের মার খাওয়ার এই ছবি শোরগোল ফেলেছে, তুলে দিয়েছে একগুচ্ছ প্রশ্ন। কিন্তু কেন এই ঘটনা? হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনায় জখম এক ব্যক্তিকে কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। কাঁধের গুরুতর চোট ছিল তাঁর। এক্সরে মেশিন খারাপ থাকায় প্রাথমিক চিকিৎসার পর তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে রেফারের পরামর্শ দেন চিকিৎসক। তাতেই গোঁসা হয় রোগীর পরিজনদের। প্রথমে বচসা, তারপরে ডাক্তারবাবুর গায়ে হাত তোলা হয়। মারের চোটে চেয়ার উল্টে পড়ে যান চিকিৎসক মিন্টু দে। মারধরও করে। বর্তমানে আমার এই কানের একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে, আর এখানটা কেটে গেছে। আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো হসপিটালে আছো, এখন তোমাকে দিলাম ছেড়ে, হসপিটালে বাইরে যাও, যখন যাবে মেরে দেবো, তো তখন কি হবে? তখন কে আপনাকে আটকাই দেখব। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি আয়ত্তে আনে। সপ্তাহখানেক আগেই কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যর মৃত্যু ঘিরে জল ঘোলা হয়। উঠে আসে রেফার বিতর্ক। শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, অথচ গোল্ডেন আওয়ারে কেন সেখানে চিকিৎসা পেলেন না দুর্ঘটনায় আহত যুবক? পরিকাঠামো না থাকার কথা জানিয়ে হাটে হাঁড়ি ভেঙে দেন হাসপাতাল সুপার। ভাস্কুলার ইনজুরি ছিল, মানে আর্টারি ড্যামেজ ছিল, যেটা আমাদের তো সিটিভিএস সার্জন নেই, মানে সেটা সুপার স্পেশালিটি এগুলো থাকে না। এটা সাব ডিভিশন হসপিটালে বা এসএসএইচ মানেই যে সব কিছু তা নয়। কার্ডিওলজিস্ট নেই, নেফ্রোলজিস্ট নেই, সব কিছু নেই, আমার ইউরোলজিস্ট নেই। শুধু কোন্নগর ভগবানপুর নয়, এই রেফার রোগের সংক্রমণ গোটা রাজ্য জুড়ে। পরিকাঠামোর হাল বেহাল। এক্সরে মেশিনটুকুও দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে স্বাস্থ্যকেন্দ্রে। পরিষেবা না পেয়ে মানুষজন ধৈর্য হারাচ্ছেন। রোষ গিয়ে পড়ছে ডাক্তারদের উপর। এরপরেও লোকে কি করে এরকম সাহস করছে সেটাই তো বোঝা যাচ্ছে না। কোথা থেকে সাহস পাচ্ছে এই ধরনের ঘটনা ঘটাবার? এই প্রতিরোধ, এই প্রতিবাদ দেখেও কি তাদের শিক্ষা হচ্ছে না? মানে নিরাপত্তা আমরা পাচ্ছি না, এবং চিকিৎসা নির্ভর হলে কারোর শাস্তি টাস্তি হচ্ছে না, এবং এই চিকিৎসক খুন ধর্ষণের ঘটনাতেও প্রশাসন যথাসাধ্য চাপা দেওয়ার চেষ্টাই চালিয়ে যাচ্ছে। কাজে এরকম ঘটনা ঘটবে সেটা তো প্রত্যাশিত। মুখ আর মন তো একই নয়। নেই পরিকাঠামো।
দিকে দিকে রেফার রোগ, আর সফট টার্গেট ডাক্তার। কথায় কথায় চিকিৎসকদের গায়ে হাত। কেন এক শ্রেণীর এই অসহিষ্ণুতা? ডাক্তাররা তো মানুষের কাছে ভগবান, সেই তাঁদেরই আজ এই পরিণতি। মেট্রো সিটির আরজিকর বা গ্রামীণ এলাকার ভগবানপুর, সর্বত্র সেই একই ট্রেন্ড। এই ছবি নৈরাজ্যের, এই ছবি লজ্জার। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নবান্নের বৈঠক ভেস্তে গেছে, কালীঘাটের বৈঠক সেটাও ভেস্তে গেছে। বৃষ্টি মাথায় নিয়ে এখনো অবস্থানে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নাকি আরও একটা বৈঠকের জন্য প্রস্তাব পাঠানো হতে পারে। কবে হবে সেই বৈঠক? আগামীকাল কি? নজর থাকবে আমাদের, আর নজর থাকবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের দিকে। শোনা যাচ্ছে বড় আপডেট কিন্তু এটা, জুনিয়র ডাক্তারদের হয়ে নাকি শুনানিতে অংশগ্রহণ করতে পারেন বিখ্যাত আইনজীবী ইন্দিরা জয় সিং। কালকে তো মুখ্যমন্ত্রী বলেছেন, তারপরে তো মানে সরকার যা যা করে করেছে, পুরো সিদ্ধান্তটা তাদের। সরকার জুনিয়র ডাক্তার টানাপোড়েন, দু দফায় আলোচনা ভেস্তে গেছে, পথে নেমে লাগাতার আন্দোলনও চলছে, কিন্তু তাতে আলোচনার পথ যে বন্ধ হয়নি সেই বার্তাই দিলেন জুনিয়র ডাক্তাররা। যদি আমাদের কাছ থেকে যে অফিসিয়াল কোনো মেল বার্তা বা কিছু আসে তাহলে আমরা অবশ্যই যাব এবং দেখা করব। সূত্রের খবর, জট কাটাতে এখনো আলোচনায় আগ্রহী মুখ্যমন্ত্রী। ফের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বসতে চেয়ে আন্দোলনকারীদের ফের ইমেল পাঠানো হতে পারে। আমাদের কাছে এখন অবধি কোনো খবর আসেনি, যদি আমাদের কাছে কোনো মেল বা কোনো খবর আসে তাহলে আমরা অবশ্যই যাব এবং দেখা করব। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির আগে জুনিয়র ডাক্তাররা নবান্নের দুয়ার থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি চৌঘাটে পৌঁছলেও শেষ পর্যন্ত দুবারই লাইভ স্ট্রিমিং নিয়ে টানাপোড়েনে ভেস্তে গেছে বৈঠক। তাহলে বরফ গলানোর উপায় কি ছিল? জুনিয়র ডাক্তাররা যাতে কর্মবিরতি থেকে সরে আসেন তার জন্য এরপর কি করবে সরকার? সেই প্রশ্নের উত্তরে বল কার্যত জুনিয়র ডাক্তারদের কোর্টেই ছেড়ে দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা, এটা বোধহয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না। কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন, সে বিষয় বোধহয় কোথাও কারুর সন্দেহ নেই, জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে। লাগাতার কর্মবিরতির মাঝে সরকারের ডাকে সাড়া দিয়ে শুক্রবার সন্ধ্যে নবান্ন সভাগৃহে বৈঠকে যোগ দিতে যান জুনিয়র ডাক্তাররা। 5 দফা দাবি নিয়ে আলোচনা আর বৈঠকের লাইভ স্ট্রিমিং, এই ছিল আন্দোলনকারীদের দাবি। কিন্তু বৈঠকের সরাসরি সম্প্রচার হবে কিনা তা নিয়ে টানাপোড়েনে ভেস্তে যায় বৈঠক। এরপর শনিবার বৃষ্টি ভেজা দুপুরে খোদ মুখ্যমন্ত্রী পৌঁছে যান স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে। শেষবারের মতন আলোচনার আর্জিও জানান। আমার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতেও যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, কিন্তু বাদ সাধে সেই লাইভ স্ট্রিমিং বিতর্ক। দীর্ঘ টানাপোড়েনের পর জুনিয়র ডাক্তাররা যখন বৈঠকে রাজি বলে জানান, তখন আবার সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় দেরি হয়ে গেছে, আর বৈঠক সম্ভব নয়। সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম। শনিবার সবার নজর যখন কালীঘাটের দিকে, সেই সময় খবর আসে তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং টালা থানা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। বৈঠক না করার নেপথ্যে তারই যোগসূত্র রয়েছে বলে বিভিন্ন মহলের দাবি।
মনে হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং তারা ওসি গ্রেপ্তার হয়েছে, এই খবরটা ওরা পেয়েছে, তাই ওই মিটিং করার থানার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম, তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে। এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল, মিডিয়ার কাছে পৌঁছানোর আগে বা আমাদের কাছে পৌঁছানোর আগে। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মিটিং ক্যান্সেল করে দেন, কারণ তার মনটি ভালো ছিল না, মন ভালো ছিল না। কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে। মঙ্গলবার তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, আইনজীবী গীতা লুথরার বদলে জুনিয়র ডাক্তারদের পক্ষে শুনানিতে অংশ নেবেন বর্ষিয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কলকাতায় প্রতিবাদ হচ্ছে, আর যতই দিন এগোচ্ছে ততই এই প্রতিবাদের ঝাঁজ একটু একটু করে বেড়েই চলেছে। শুধুমাত্র শহরতলি নয়, জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই এই প্রতিবাদের যে ঝাঁজ সেটা বাড়িয়ে চলেছেন। সোচ্চার হচ্ছেন মানুষ, বিচার চাই, এই আওয়াজ আরো জোরালো হয়ে পড়ছে গোটা বাংলায়। বিচার চেয়ে চড়ছে গলা, রাত জাগছে বাংলার জেলা। শুধু কলকাতা নয়, শুধু শহরতলি নয়, তিলোত্তমার হয়ে বিচার চেয়ে উচ্চ গ্রামে আন্দোলন জেলাতে। এই ছবিটা শনিবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া। বৃষ্টিতে ভিজেই বিচার চেয়ে চলে প্রতিবাদ। তিলোত্তমার প্রতীকী ছবির সামনে আরতি করতে করতে সোচ্চার হন স্থানীয়রা। আমাদের তিলোত্তমা দিদির বিচার পাক, এটা আমরা খুব প্রাণ থেকে চাইছি। আমরা আজকে কাটোয়াবাসী তথা এই দেশবাসী আমরা প্রত্যেকে চাই খুব শীঘ্র এই জঘন্য হত্যাকাণ্ডের সুবিচার হোক। শনিবার রাতে পথে নামে মুর্শিদাবাদ। মিছিল বের করেন মুর্শিদাবাদ মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। সেই মিছিল বিবেকানন্দ মোড় হয়ে চুয়াপুর ফ্লাইওভার পৌঁছয়। বহরমপুরের মিছিলে যোগ দিতে হাতে ছাতা নিয়ে কাতারে কাতারে মহিলা রাস্তায় নামেন। হাতে হাত বেঁধে রাস্তায় নামে উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসকরা, সঙ্গে স্থানীয় নাগরিক সমাজ। বৃষ্টিকে না ডরিয়েই মিছিল। স্লোগান ওঠে, আসমান তুই কাঁদিস না, রাস্তা ছেড়ে যাচ্ছি না। শনিবার রাত দখলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমেছিল শিবপুর। তার মধ্যেই খবর আসে খুন ধর্ষণ মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ, সঙ্গে গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি। খবর আসতেই শুরু হয়ে যায় ঢাক ঢোল কাঁসর বাজিয়ে ধুনুচি নাচ। বৃষ্টির মধ্যে একটি মিছিল বেরোয় বারুইপুরে। ছাতা ছাড়া গতি নেই, তবু ভিড়ে খামতি নেই। 9 অগস্ট তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনা ঘটে। সেপ্টেম্বরের অর্ধেক পেরিয়ে গেলেও এতটুকু কমছে না প্রতিবাদ। ঘটনাটা এতটাই নাড়া দিয়ে গিয়েছে গোটা বাংলাকে। হ্যাঁ, শুধু শহর নয়, সোচ্চার জেলাও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পুজোর বাজার খালি, কারণ রাস্তা জুড়ে র্যালি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে উৎসবে ফিরুন, কিন্তু সাধারণ মানুষ, যে কোনো পেশার, যে কোনো সম্প্রদায়ের যে কোনো মানুষ, তারা এই মুহূর্তে একটাই দাবি রাখছেন। তারা বলছেন তিলোত্তমার জন্য বিচার, এবং এই বিচারের দাবিতে তারা পথে নামছেন, মিছিল করছেন, র্যালি করছেন। তারা বলছেন হ্যাঁ, এটাই উৎসব। তাই পুজোর 3 সপ্তাহ আগের রোববারের ছবিটা অন্যান্য বারের পুজোর মতো নয়। তার কারণ সবাই এখন একটাই বিষয় চাইছেন, তা হলো তিলোত্তমার জন্য বিচার। 3 সপ্তাহ পর পুজো। এই সময় রবিবার মানেই পুজোর বাজার তুঙ্গে। ফুটের দোকান হোক বা শপিং মল, মাছি গলার জায়গা থাকে না। কিন্তু এবছর সেই ভিড়ই ঢেউ হয়ে আছড়ে পড়ছে শহরের কোনায় কোনায়, রাজপথ থেকে চৌরাস্তায়। নিম্নচাপের জেরে দিনভর বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে আবারও একবার কল্লোলিনী হলো তিলোত্তমা। সেই এক স্বর, জাস্টিস ফর আরজি কর। শনিবার গভীর রাতে কর্মসূচি ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকেই কয়েক ঘন্টার মধ্যে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত পদযাত্রা মহামিছিলের আকার নিল। সেই মিছিলেও 5 দফা দাবি আদায়ে অনড় রইলেন আন্দোলনকারীরা। দুবারের বৈঠক ভেস্তে গেলেও তাদের যে আন্দোলন এবং সেই যে আন্দোলনে উই ওয়ান্ট জাস্টিস, যেটা আমরা প্রায় প্রতিদিনই শুনতে পাচ্ছি, সেই স্লোগান থেকে কিন্তু তারা তারা কোনোভাবেই সরছেন না। যে একেবারে সামনের দিকে যারা রয়েছেন তারা কিন্তু জুনিয়র ডক্টর, এবং তারা কিন্তু বলছেন তাদের যে দাবি, সেই দাবি কিন্তু পূরণ করতে হবে, না হলে তারা এখান থেকে সরছেন না। ন্যায় বিচারের 5 দফা দাবিকেই আমরা চাই।
কালকে এই যে মিছিল হচ্ছে সবাই আসছেন, তার মানে কি সবাই এই ন্যায় বিচারের দাবিতে সম্পৃক্ত। তার মানে এই স্লোগান সবার কণ্ঠে পৌঁছাক, সবাই শুনতে পাক, রাজ্য প্রশাসন শুনতে পাক, সুপ্রিম কোর্ট শুনতে পাক। এই মিছিল দীর্ঘতর হচ্ছে, প্রতিদিন মানুষের ভিড় হচ্ছে। চিকিৎসকদের এইরকম ঐক্যবদ্ধ আন্দোলন সারা দেশে স্বাধীনতার পর আমার দেশ দেখেনি, এবং চিকিৎসকদের আন্দোলনের পাশে সাধারণ মানুষের এই ভিড়, এটাও ঐতিহাসিক, অভূতপূর্ব। শারদ উৎসবে সাধারণত এই ছবি দেখা যায়। এই যে দেখুন, এটাও এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা উৎসব, দিস ইজ নট ইন উৎসব, এটা আমাদের এজিটেশন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তা চেয়ে মিছিলের ডাক দিয়েছিলেন নার্সরা। রবিবার দুপুরে করুণাময়ী থেকে বেরোয় মিছিল। আর কবে বিচার পাবেন তিলোত্তমা, প্রশ্ন উঠল সেই মিছিল থেকে। ঠিক করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্কে যে রাস্তা, সেই রাস্তাটায় রয়েছে, কারণ করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্ক যাওয়ার পর্যন্ত সেখানে পর্যন্ত কিন্তু নার্সদের একটি যে সংগঠন, নার্সরা কিন্তু রাস্তায় বেরিয়েছেন, রাজপথে বেরিয়েছেন এবং তারা মিছিল করছেন। যারা যারা এই ঘৃণ্য অপরাধের, নৃশংস অপরাধ চাপা দেওয়ার জন্য যুক্ত, তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করে শাস্তি দিতে হবে। এছাড়া যারা অপরাধটা ঘটিয়েছে তাদেরকেও শনাক্ত করে দ্রুত শাস্তি দিতে হবে। হাসপাতালগুলোতে সমস্ত দুর্নীতি চক্র ভাঙতে হবে। এই দাবিতে আজকে আমাদের মিছিল। মুক্ত করো ভয়, এই স্লোগান নিয়ে রবিবার পায়ে পা মিলিয়েছেন উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। কর্মসূচিতে অংশ নেন প্রায় 30টি স্কুল। ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত যাওয়া এই মিছিলে অংশ নেন হেয়ার স্কুল, হিন্দু স্কুল, মিত্র ইনস্টিটিউটের মতন স্কুলের প্রাক্তনীরা। এখানে মূলত নাটক ছেড়ে বিচার করা বা আরজিকরের মাথা ধরো, গর্জে উঠুক শহর আমার, মেয়েটি তো তোমার আমার, এই ধরনের স্লোগান স্থান পেয়েছে এই উত্তর কলকাতার স্কুলগুলির মিটিং। বিচার চাই, আসল যারা খুনি তাদেরকে যেন ধরা হয়, দাবি। মাস কেটে গিয়েছে, শাস্তি হবে, আমরা তো সেই আশাই তো করছি, সেটার জন্যই এই প্রতিবাদী মিছিল। শ্যামবাজার যখন স্লোগানে সরগরম, হাতিবাগানে তখন বিক্রেতাদের হাকডাক অনেকটাই থমকে রইল। আরজিকর কাণ্ড কিছুটা হলেও প্রভাব ফেলেছে পুজোর বাজারে। পুজোর আর মাত্র তিনটে রবিবার বাকি রয়েছে। হাতিবাগান চত্বরে অন্যান্য বছর এই সময় কার্যত হাঁটা চলা করা দায় হয়ে উঠত, আর 2024-এ পরিস্থিতিটা একেবারে ভিন্ন। হাতিবাগানের সেই চেনা ভিড়টা আর চোখে পড়ছে না। মানুষজনের কেনাকাটায় উৎসাহ সে অর্থে নেই। যদিও ব্যবসায়ীরা, ছোট দোকানদাররা তারা যে কথা বলছেন যে রোজ এখানে মিটিং, মিছিল, সভা সমিতির জন্যে এখানে লোকজন আসছেন না। আর এই পরিস্থিতিতে কিভাবে তারা তাদের মহাজনদের কাছ থেকে যেভাবে সামগ্রী তুলেছেন, বস্ত্র সামগ্রী থেকে নানান সামগ্রী, তার ধার দেনাই বা কীভাবে শোধ করবেন। মার্কেটের অবস্থা খুব খারাপ দাদা, এই তো বসে আছি ফাঁকা। পুজোর বাজারে এরকম বসে থাকা যায়? এবার পুরো লস। এই যে টাকা মাল তুলেছি, টাকা দেবো কী করে তাদের? এক পিস করে বিক্রি করছি, খেয়ে নিচ্ছি, কী করে দেবো? এইভাবে মুভমেন্ট হলে কিছুতেই কিছু হবে। এই যা মুভমেন্ট চলছে দেখা যাচ্ছে, আজকে সানডে, আজকে ফাঁকা। এই সানডেতে মোটামুটি আপনি কভার করছেন, আপনার কভার করার মতো পজিশান ছিল না, ঢোকা যায় না, কেন খুব অবস্থা খুবই খারাপ। অন্য বাজারে এবারে সিকিভাগ নাই, এই মিছিল মিটিংয়ের জন্যই তো এই অবস্থা সব। আরজিকর কাণ্ডের 1 মাসের মাথায় উৎসবে ফিরতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখনো পর্যন্ত তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না, অন্তত কলকাতায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অডিও ক্লিপ বিতর্ক। কুণাল ঘোষ একটা অডিও ক্লিপ সামনে আনেন, আপনারা জানেন, আর সেই অডিও ক্লিপের ওপর ভিত্তি করে বাম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন উঠছে, এই কলতানের গ্রেফতারির প্রতিবাদে ছাত্র যুবকে রাস্তায় নামতে দেখা যাচ্ছে, প্রতিবাদে সরব হতে দেখা যাচ্ছে, কিন্তু শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন জোরালো করছে। শতরূপ ঘোষ তিনি যে এই যোগসাজশের কথা বলছেন, সেই যোগসাজশের বিষয়টাও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে। কিন্তু প্রশ্ন, শীর্ষ নেতৃত্ব পথে নামছেন না কেন, কি কারণ? হাজার কলতান রাস্তায় আছে, তাই আমরা স্লোগান দিয়েছি, তিলোত্তমা হারবে না, কলতান থামবে না। তিলোত্তমার খুন ধর্ষণকাণ্ডে নজিরবিহীন আন্দোলনের প্রেক্ষাপটে একের পর এক ভিডিও এবং অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তেমনই এক অডিও ক্লিপের যোগসূত্রের অভিযোগে সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আর তা নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতি। কিন্তু কলতানের গ্রেফতারি নিয়ে তৃণমূলকে দোষারোপ করলেও সেভাবে বামেদের কলরব কোথায়? রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্ন জোরালোভাবে উঠছে। আমরা আজ এই অবস্থান মঞ্চ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই যে এর সাথে বামপন্থী যুব সংগঠন বা কমরেড কলতান দাশগুপ্ত কোনো রকম ভাবেই যুক্ত নয়, এবং কমরেড কলতান দাশগুপ্ত সমেত প্রতিবাদীদেরকে যদি তারা এইভাবে হয়রানি করে, গোটা পশ্চিমবঙ্গের রাস্তা এদেরকে জবাব দেবে। নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পরে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হামলা করে তার দায় তৃণমূলের ঘাড়ে চাপানোর ভয়ঙ্কর প্লট ছিল। বিস্ফোরক এই অভিযোগ করে শুক্রবার একটি অডিও ক্লিপ প্রকাশ করেন কুণাল ঘোষ, যে অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ওরা বাদ না শ্বশুর বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে সাবলেট। হ্যাঁ হ্যাঁ, সাবলেট শাসক মারটা মেরেছে, আমি বুঝে গেছি। ভাইরাল হওয়া সেই অডিও ক্লিপের সূত্রে পুলিশ ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত সহ দুজনকে গ্রেফতার করে। সেই মামলায় কলতানকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। এই গ্রেফতারিকে শাসকের ষড়যন্ত্র বলে অভিযোগ করে শনিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে সিপিএম। রবিবারও চলেছে বিভিন্ন কর্মসূচি। সেই সঙ্গে অডিও ক্লিপ প্রকাশের সময় নিয়েও প্রশ্ন তুলেছে বামেরা। তৃণমূলের মুখপাত্ররা আগের দিন টিভিতে প্রেস কনফারেন্সে যে কথা বলছে, টিভিতে বিতর্কে গিয়ে তৃণমূলের মুখপাত্ররা যে কথা বলছে, পরের দিন দুপুরবেলা প্রেস কনফারেন্স করে পুলিশ সেই এক কথা বলছে। এটা কোন রাজ্যে আমরা বাস করছি? কোন রাজ্যের মধ্যে আমরা বাস করছি? আমরা বিচারপতিদের কাছে আবেদন করছি, এই যে সার্ভেলেন্স স্টেট এটা তৈরি করেছে তার অবিলম্বে আদালতের হস্তক্ষেপ করুন, নাহলে এরপরে বিচারপতিদের ফোন ট্যাপ করে বিচারপতিরা তাদের পারিবারিক জীবনে কি কথা বলছে, তাদের ব্যক্তি জীবনে কি কথা বলছে, বিচারপতিদের ফোন ট্যাপ করে সেই কথার ভিত্তিতে তাদেরকে ব্ল্যাকমেল করে বিচার বার করে আনার চেষ্টা করবে। এরা কলতান কেন এই কাজটা করলো তার উত্তরটা আগে দিক না। কোনটা বড় জিনিস, যে অডিওটা কোথায় গেল, কোথা থেকে এলো, নাকি সিপিএম কেন ডাক্তারদের উপর হামলা করার ছকটা ফাঁস হয়ে সিপিএম এর মুখোশ খুলে গেল? সেই জ্বালাটা বুঝি, সেই জ্বালাটা বুঝি।